মালিতে হঠাৎ করে যে এতগুলো হামলা হচ্ছে এর পেছনে কি শুধু রাজনীতি নাকি এর সাথে অর্থনীতিরও কোনো বড়সড় যোগাযোগ আছে? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব বিভিন্ন সূত্রের উপর ভিত্তি করে। মানে সারা দেশ জুড়ে একযোগে সরকারি বাহিনীর উপর হামলা হচ্ছে, কিন্তু এই হামলার পেছনে শক্তিটা কারা? কারা এদেরকে পয়সা দিচ্ছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, কেন দিচ্ছে? চলুন এই রহস্যের জটটা একটু খোলার চেষ্টা করা যাক। তো এই যে আমরা এত কথা বলছি, এর শুরুটা হলো কোত্থেকে? শুরুটা হয়েছে একদম সাম্প্রতিক কিছু ঘটনা থেকে। দেখা যাচ্ছে মালি জুড়ে, এমনকি খোদ রাজধানী বামাকোতেও সরকারি বাহিনীর ওপর একটার পর একটা হামলা হচ্ছে, আর সেগুলোও খুব পরিকল্পিত। এই ঘটনাগুলোই কিন্তু আমাদের ভাবাচ্ছে যে পর্দার আড়ালে আসলে কি ঘটছে। আসলে এই হামলাগুলোকে আলাদা করে দেখলে চলবে না। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর পেছনে আছে একটা, বলা যায়, অনেক দিন ধরে জমতে থাকা চাপা উত্তেজনা। মালির নতুন সরকার দেশকে এমন একটা দিকে নিয়ে যেতে চাইছে যা পুরনো পথ থেকে একেবারে ভিন্ন, আর এই নতুন পথ চলাই অনেকের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এক কথায় বললে, মালির বর্তমান সরকার চাইছে পশ্চিমা বিশ্বের অর্থনৈতিক শেকল থেকে নিজেদের মুক্ত করতে। তারা আর স্রেফ পশ্চিমাদের উপর নির্ভরশীল একটা দেশ হয়ে থাকতে চায় না। এই স্লাইডটা দেখলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একদিকে আছে পুরনো পথ, মানে পশ্চিমের ওপর পুরোপুরি নির্ভরশীল থাকা, এমন সব অর্থনৈতিক চুক্তিতে সই করা যা দেশের জন্য লাভজনক নয়, আর দেশের সব কাঁচামাল সস্তায় বাইরে পাঠিয়ে দেওয়া। আর অন্যদিকে দেখুন, নতুন লক্ষ্যটা কি? সম্পূর্ণ অর্থনৈতিক সার্বভৌমত্ব, মানে পুরনো চুক্তিগুলো নতুন করে আলোচনা করা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দেশের সম্পদ দেশেই ব্যবহার করে লাভটা নিজেদের কাছে রাখা। আর হ্যাঁ, এটা কিন্তু শুধু মালির একার লড়াই নয়, এটা আসলে একটা আঞ্চলিক পরিবর্তনের ঢেউ। মালি, বুর্কিনা ফাসো, নাইজার, পশ্চিম আফ্রিকার এই তিনটা দেশই একসাথে চাইছে পশ্চিমাধিপত্যের যুগ শেষ করতে। তাদের সবার লক্ষ্য একটাই, নিজেদের দেশের ভাগ্য নিজেদের হাতে তুলে নেওয়া। আচ্ছা, এই যে অর্থনৈতিক সার্বভৌমত্বের কথা হচ্ছে, এর পেছনে আসল কারণটা কি? সেটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে, মালির সেই স্বর্ণালী ইতিহাসে। কারণ আসল মোটিভটা কিন্তু সেখানেই লুকিয়ে আছে। যদি ইতিহাসের দিকে তাকাই, মালি কিন্তু সবসময় অবিশ্বাস্য রকম ধনী একটা দেশ ছিল, বিশেষ করে সোনার জন্য। এখানকার সম্পদের কথা রূপকথার মতো শোনায়। আর এই বিপুল ঐশ্বর্যের কথা উঠলেই যার নাম সবার আগে আসে, তিনি হলেন মানসা মুসা। বলা হয় তিনি ছিলেন মানব ইতিহাসের অন্যতম সেরা ধনী। তার সম্পদ ছিল প্রায় কল্পনারও বাইরে। তার সম্পদ ঠিক কতটা ছিল সেটার একটা অবিশ্বাস্য উদাহরণ আছে। বলা হয় তিনি যখন হজ করতে যাচ্ছিলেন তখন পথে এত সোনা দান করেছিলেন যে তিনি যেসব অঞ্চলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেখানকার সোনার দামই পড়ে গিয়েছিল। একবার ভাবুন তো, কী পরিমাণ সম্পদ থাকলে এমনটা সম্ভব? কিন্তু ইতিহাসে সেই সোনালী অধ্যায়ের সাথে আজকের মালির বাস্তবতার আকাশ-পাতাল তফাত। আজও মালিতে সোনা তোলা হয় ঠিকই, কিন্তু খনিগুলোর মালিকানার সিংহভাগে পশ্চিমা কোম্পানিগুলোর হাতে। তারা কাঁচা সোনা দেশ থেকে বের করে নিয়ে যায়, আর সেই সোনা পরিশোধন করে যে বিপুল লাভ হয় তার ছিটে ফোটাও মালির মানুষের কাছে পৌঁছায় না। তাহলে বোঝাই যাচ্ছে, মালির এই নতুন পথে চালায় কারো কারো তো বেশ বড় রকমের ক্ষতি হচ্ছে। তো আসল প্রশ্নটা হলো, কারা এরা? সূত্রগুলোর বিশ্লেষণ অনুযায়ী ঠিক কারা এই পরিবর্তনে বাধা দিতে চাইবে? এখানে সূত্রগুলো একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করছে, অর্থনৈতিক নব্য উপনিবেশবাদ। জিনিসটা কি? সোজা কথায় এটা হলো এমন একটা ব্যবস্থা যেখানে সরাসরি শাসন না করেও কিছু অসম চুক্তির মাধ্যমে অর্থনৈতিকভাবে অন্য একটা দেশকে নিয়ন্ত্রণ করা হয়। এতে লাভ হয় পুরনো ঔপনিবেশিক শক্তিগুলোর, আর ক্ষতি হয় নতুন স্বাধীন হওয়া দেশটার। আর সূত্রগুলোর বিশ্লেষণ একদম পরিষ্কারভাবে বলছে যে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে ফ্রান্স, মালির এই নতুন নীতিতে একেবারেই খুশি নয়। আর হবেই বা কেন? এতে তো তাদের অর্থনৈতিক স্বার্থে সরাসরি ঘা লাগছে।
একজন বিশ্লেষকের কথাটা শুনলেই বিষয়টা আরও পরিষ্কার হবে। তিনি বলছেন, আমি যদি ফ্রান্সের জায়গায় থাকতাম, আমার অর্থনৈতিক সম্পদগুলো ইউঁই ছেড়ে দেওয়ার তো কোনো মানে হয় না। কেন আমি এটা ছেড়ে দেব? মানে নৈতিকতার প্রশ্নটা যদি একপাশে সরিয়ে রাখি, তাহলে পিওরলি অর্থনৈতিক দিক থেকে দেখলে পুরনো ব্যবস্থাটাই তো তাদের জন্য লাভজনক। কাজে পুরো বিশ্লেষণ থেকে এটাই বেরিয়ে আসছে যে মালির এই পরিবর্তনকে যে কোনো মূল্যে থামিয়ে দেওয়ার একটা বড় সড় ভূরাজনৈতিক কারণ বা ইনসেন্টিভ কিন্তু রয়েছে। যারা এতদিন ধরে এই ব্যবস্থা থেকে ফায়দা লুটছে, তারা তো চাইবেই সবকিছু আগের মতনই চলুক। তো এত সব আলোচনার পর আমরা আবার সেই প্রথম প্রশ্নটাতেই ফিরে আসছি, সেই মূল রহস্য যার কোনো সমাধান এখনও মেলেনি। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়ালো? এই যে বিদ্রোহীরা দেশজুড়ে হামলা চালাচ্ছে, এদের হাতে টাকাটা আসছে কোত্থেকে? এই অস্থিতিশীলতা তৈরি করে কাদের সবচেয়ে বেশি লাভ হচ্ছে? সূত্রগুলোর বিশ্লেষণ এটাই বলছে যে পুরনো ব্যবস্থাটা টিকিয়ে রাখার পেছনে ভূরাজনৈতিক স্বার্থটা এতটাই শক্তিশালী যে তা যে কোনো কিছু করতে পারে। আর এটাই আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। মালির এই অশান্ত পরিস্থিতি থেকে শেষ পর্যন্ত কারা ফায়দা তুলছে? উত্তরটা হয়তো আমরা যা ভাবছি তার চেয়েও অনেক বেশি জটিল এবং অস্বস্তিকর।